আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আতকিয়া আদিবা চৌধুরী। ২৪শে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে কুষ্টিয়া ছিল হটস্পট। ভারী অস্ত্র সজ্জিত শেখ হাসিনার বাহিনীর সাথে লাঠি, সোঁঠা আর ইট নিয়ে লড়াই করে প্রাণ দিয়েছেন ৮ জন। আহত হয়েছে অসংখ্য মানুষ। এরপরও তারা পিছপা হয়নি। স্বৈরাচারের পতনের আগ পর্যন্ত রাজপথ দখলে ছিল ছাত্র জনতার। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। এই দৃশ্য মনে করিয়ে দেয় কতটা রক্তক্ষয়ী সংগ্রাম ছিল জুলাই আন্দোলন। অনেকটা স্বাধীনতা সংগ্রামের মতো ঘাতকের ভারী অস্ত্র আর রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতার প্রতিরোধ। নিরস্ত্র মানুষের উপর চলে প্রাণঘাতী অস্ত্রের প্রয়োগ। স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন যখন তুঙ্গে, সারা দেশের মতো কুষ্টিয়া ছিল উত্তাল। জীবন বাজি রেখে সর্বস্তরের মানুষ নেমে আসে রাস্তায়। ২০২৪ সালের ১৭ জুলাই কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় ছাত্রদের মিছিলে ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়। ছাত্রদের প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৮ জুলাই রাজপথে ছাত্র জনতা নামার পর হাসিনার ঘাতক বাহিনী টিয়ার শেলের পাশাপাশি নির্বিচারে গুলি চালায়। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। কুষ্টিয়া শহরের থানা মোড় ৬ রাস্তার মোড় পরিণত হয় রণক্ষেত্রে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিতে প্রাণ হারায় কিশোর আবদুল্লাহ সহ ৮ জন। আহত হয় অসংখ্য মানুষ। আমার 2টা ছেলে মেয়ে নিয়ে আর প্রতিবন্ধী বাবা নিয়ে আমরা যে কত কষ্ট করেছি, যেদিনকে আমার স্বামী মারা যায় তার আগের দিনও সারাদিন আমাদের ঘরে চাল নাই, আমরা রান্না করতে পারি নাই। শরীরে স্প্লিন্টারের অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন আহত যোদ্ধারা। আমার এখনো চিকিৎসা কিন্তু সরকারিভাবে কোনোভাবে হয়নি। আপনারা দেখেন আমার এই হাতে এখনো 200-র উপরে পিনেট আছে, অলরেডি ঘা হওয়া শুরু করে দিয়েছে। আমার জানা মতে কুষ্টিয়া সারা বাংলাদেশের ভিতরে দ্বিতীয়তম স্থানে আছে আহতদের ক্ষেত্রে। আমি 5 তারিখে আহত হয়েছি থানার মোড়ে, একদম থানার মোড়ের সামনে থেকে যে বকচত্বরের ওখান থেকেই। শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের দাবি, যে আশা নিয়ে তাদের সন্তানরা জীবন দিয়েছে সেই বৈষম্যহীন একটি বাংলাদেশ যাতে তারা দেখতে পারেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। আজ সিলেটের গোপালগঞ্জ, কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায় পদযাত্রা ও পথ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে দলটি। এনসিপির সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানিয়েছেন, পদযাত্রা নিয়ে এনসিপি নেতারা প্রথমে সিলেটের গোপালগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন। এছাড়া শুক্রবার আরও 3 উপজেলায় পদযাত্রা নিয়ে সমাবেশ করবে দলটি। হবিগঞ্জ ও মৌলভীবাজারে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এনসিপির আজকের সিলেটের কর্মসূচিকে ঘিরে 6 উপজেলায় বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মামলায় গ্রেফতারকৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। রাজধানীর গুলশান এলাকা থেকে গত সন্ধ্যায় তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেফাজতে ইসলামের সমাবেশে 61 জনকে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। লতিফ সিদ্দিকী সহ পলাতক 31 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। অনিয়মকে নিয়মে পরিণত করে সরকারি খেলার মাঠে চলছে আনন্দ মেলা। প্রায় 1 সপ্তাহ পার হলেও কিছুই জানে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরো মাঠ জুড়ে 35টি বাণিজ্যিক দোকানের পাশাপাশি বসেছে 8টি রাইড। দৈনিক সেখান থেকে দখলদারদের আয় প্রায় লাখ টাকা। এমন ঘটনা রাজধানীর হাজারীবাগ পার্কে। প্রশ্ন উঠেছে, কোন ক্ষমতা বলে খেলার মাঠ দখল করে চলছে বাণিজ্যিক কার্যক্রম? রনি রায়হানের ক্যামেরায় নাজিবুর রহমানের রিপোর্ট। নগরীর হাজারীবাগ পার্কে চলছে ৩৬ জুলাই স্মৃতি আনন্দ মেলা। এর পেছনে লুকিয়ে আছে দখল বাণিজ্যের রমরমা ব্যবসা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাঠ নিয়ন্ত্রণ করছে ক্ষমতাসীন দল বিএনপির পরিচয়ে। পুরো মাঠে বসানো হয়েছে প্রায় 35টি দোকান ও শিশুদের জন্য 8টি রাইড। তবে এসব রাইড বা বিপণী বিতান বিনামূল্যে নয়। প্রতিটি দোকানের থেকে দৈনিক সংগ্রহ করা হচ্ছে 800 থেকে 1500 টাকা পর্যন্ত।
রাইডের ব্যবসা আরও জমজমাট। প্রতিদিন 70 থেকে 80 হাজার টাকা আয়ের প্রায় 50% বেশি পাচ্ছেন মেলা কমিটি। দোকান ভাড়া দৈনিক হলো 800 টাকা। আমি একটু কম দেই, আমার দোকান ছোট এই হিসাবে একটু কম দেই আর কি। কেন মোটামুটি মনে করেন যে 70,000-80,000 প্রতিদিন আর একটু শুক্রবার হলেই মোটামুটি মনে করেন যে 1 লাখ টাকার মতন আসছে। ওটা 50 না, একটু হয়তো আরো কম আছে, আমাদের মাহাজনের সাথে কথা মতো হয়তো। অনুমতি ছাড়া কিভাবে চলছে এই মেলা প্রশ্ন ছিল আয়োজকদের কাছে। এটা সম্পূর্ণ অযুক্তি, ঠিক আছে, যেহেতু পারমিশন ছাড়া এর মেলাটা করা উচিত না। অনুমোদন দেয় নাই না, এখন মেলা শুরু করে দিতে পারেন কিনা? না, সেটা আমি পারি না, আর সেটা তো আমার কাজ না। আমরা হচ্ছি তত্ত্বাবধান দায়িত্বে। খেলার জায়গায় মেলা, এমন তথ্য পেয়ে অবাক হয়েছেন খোদ সিটি প্রশাসকও। জানান দ্রুত সময়ে ব্যবস্থা নেবেন তিনি। এটা আমি তো এখনই ব্যবস্থা নেব এই ব্যাপারে, কারণ এটা তো আসলে ওইখানে অনুমতি ছাড়া কিভাবে চললো সেটা তাহলে কনসার্ন যারা আছে তারা সেই জবাব দিবে। 2022 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় 32,000 স্কয়ার ফিট দৈর্ঘ্যের মাঠটি সংস্কার করে উন্মুক্ত করলেও তা রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় দখলে নেয় স্থানীয় প্রভাবশালীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুরম শাহজাদকে প্রথম টেস্টে ব্যাটারদের আউট করার পর আগ্রাসী উদযাপনের কারণে শাস্তি দিয়েছে আইসিসি। দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এছাড়া খুরম শাহজাদকে ম্যাচ ফির 15% জরিমানাও করা হয়েছে, আর মোহাম্মদ আব্বাসকে দেয়া হয়েছে আনুষ্ঠানিক তিরস্কার। ত্রিনিদাদের তারুবায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে এই ঘটনা ঘটে। আইসিসির আচরণবিধির 2.5 নম্বর ধারা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ম্যাচ রেফারি জেফ ক্রো প্রস্তাবিত শাস্তি দুই খেলোয়াড়ই মেনে নিয়েছেন, ফলে এ নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত 24 মাসে এটি ছিল আব্বাস ও শাহজাদের প্রথম শৃঙ্খলা ভঙ্গের ঘটনা। প্রথম টেস্টে পাকিস্তানকে 90 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 2 আগস্ট। এবারে ফুটবল। 2026 বিশ্বকাপে একের পর এক বিতর্কিত ঘটনার জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এবং দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। রাজনৈতিক বার্তা প্রচার, বৈষম্যমূলক আচরণ এবং ফাইনালের পর সংঘর্ষ সহ একাধিক অভিযোগে শাস্তিমূলক কার্যক্রম শুরু হয়েছে। বিবৃতিতে ফিফা জানিয়েছে অভিযুক্তদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে। তদন্তের সবচেয়ে আলোচিত অংশটি হল ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের রাজনৈতিক বার্তা প্রদর্শন। আটলান্টায় অনুষ্ঠিত ওই ম্যাচে জয় পাওয়ার পর কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা ব্যানার প্রদর্শন করেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী কোনো আন্তর্জাতিক ক্রীড়া আসরকে রাজনৈতিক বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।